Hello folks, welcome again to my channel English Tuition Bangla Medium. তো লাস্ট ক্লাসে আমরা ক্লাস 11-12 এর যে নিউ সিলেবাস এসছে, যেখানে কিছু নতুন স্টোরিজ এসছে, সেমিস্টার ফরম্যাটে আমাদের পরীক্ষাগুলো হবে, এই জিনিসটা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসটা যেটা হবে সেটা হলো আমরা ক্লাস 11 এর একটি গল্প দিয়ে শুরু করব। আমরা যেটা শুরু করবো সেটা হলো ফার্স্ট স্টোরি অফ ক্লাস 11, যেটা কিনা ফার্স্ট সেমিস্টারের মধ্যে পড়বে। সেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মানে হলো একজন জ্যোতিষের একটা দিন। রিটেন বাই আর কে নারায়ণ। তো এটা শুরু করার আগে চলো আমরা একটু আর কে নারায়ণ, তার জীবদ্দশায় সেই সময়কার ভারত, তিনি যে সময় বেসিক্যালি লিখেছেন এ ব্যাপারগুলো নিয়ে একটু জেনে। আর কে নারায়ণ, যার পুরো নাম হলো রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। নামটা শুনেই বোঝা যাচ্ছে ইনি একজন দক্ষিণ ভারতীয় ব্যক্তি ছিলেন। ইনি বেঁচে ছিলেন 1906 সাল থেকে 2001 সাল অব্দি। তো যদি এই টাইম লাইনটা 1906 থেকে 2001, এই সময়টার যে একজন মানুষের সেন্সিবল টাইম, যেটা মানে মানুষ মনে থাকে বা যে সময়টা মানুষ অ্যাক্টিভ থাকে সেটা ধরুন, তাহলে মোটামুটি ধরা যেতে পারে 1925-26 বা 30 থেকে মোটামুটি 1980-90 এই সময় অব্দি উনি অ্যাক্টিভ ছিলেন। তো আর কে নারায়ণের লেখাগুলোকে বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে উনি কেমন ছিলেন, উনি কেমন জায়গা থেকে উঠে এসেছেন, উনি কি কি দেখেছেন, অর্থাৎ তার সময়কার ইন্ডিয়ান রিকারেন্ট হিস্ট্রিটা কি ছিল। প্রথমত উনি তো একটা হাম্বল তামিল ফ্যামিলি থেকে এসেছিলেন। উনি ব্রাহ্মণ ছিলেন, আইয়ার আইয়ার ব্রাহ্মণ ছিলেন। তো ওনার বাবা প্রফেসর ছিলেন। ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি, তখনকার সময়কার কালচার্ড ফ্যামিলি। ওনার আরো দুই ভাই ছিলেন যারা in the later ages were established in different areas. তো উনি তাহলে উনি কি করে এই লেখার জগতে এলেন? উনি লেখালেখি কাজে এলেন বেসিক্যালি ওনার প্রফেশনাল লাইফ যেখান থেকে শুরু হলো সেখান থেকে। ওনার প্রফেশনাল লাইফ শুরু হয়েছিল একটি নিউজ পেপারে লেখা থেকে শুরু করে, যেটার নামটা ছিল দ্য জাস্টিস বলে। সেই নিউজ পেপারটি বেসিক্যালি ব্রাহ্মণরা অব্রাহ্মণদের উপরে যে সব নির্যাতন চলে, সেই নির্যাতন চলতো সেই সময় বেসিক্যালি, সেই নির্যাতনটা নিয়ে ভোকাল ছিল। অর্থাৎ এই যে জাতিভেদ প্রথা রিলেটেড যেসব সমস্যা সমাজে এখনো অনেকাংশে আছে, তখন আরো বেশি ছিল, সেই সময় সমস্যাগুলো নিয়ে লেখালেখি করতে জাস্টিস বলে একটি নিউজ পেপার, মাদ্রাজ বেসড। সেখানে উনি প্রথম একটি চাকরি পেলেন ওনার বিয়ের পরে। সেই সময় থেকে উনি ফার্স্ট লেখালেখি শুরু করেন। ওই চাকরিটা পাওয়ার কিছুদিন পরে ওনার, কিছুদিন বলতে কয়েক বছর পরে, ওনার যে ফার্স্ট রাইটিং সেটা পাবলিশ হয়েছিল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। আর কে নারায়ণের জীবনে একজন ভালো গাইড পেয়েছিলেন উনি অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে, সেটা হলেন গ্রাহাম গ্রাহাম গ্রিন। তিনি ছিলেন সেই সময়কার একজন প্রখ্যাত ইংরেজ সাংবাদিক এবং রাইটার, যাকে ওই সময়কার একজন বেশ বিখ্যাত, বেশ বিখ্যাত লেখক হিসেবে ধরা হতো ইংরেজি সাহিত্যের। তো ওনার যে প্রথম লেখা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, সেটা কিন্তু তিনি গ্রাহাম গ্রিনই লন্ডনের পাবলিশার্সদের কাছে রেকমেন্ড করেছিল যে পিপল শুড পাবলিশ ইট, এরকম একটা ব্যাপার। তো আর কে নারায়ণের লেখাগুলোর মধ্যে যে বেসিক বা যে কমন জিনিসটা সবসময় আমরা পাবো, আমরা এই গল্পটা পড়লে এর মধ্যেও দেখতে পাবো, বা এর আগে আমরা যদি আর কে নারায়ণের, যদি না, আই হোপ তোমরা অবশ্যই পড়েছো আগের ক্লাসগুলোতে, আর কে নারায়ণের একটা দুটো গল্প তো পড়েইছো। তার মধ্যে যেটা দেখতে পাবো সেটা হলো উনি কিন্তু সব যে সাধারণ কমন যে ক্যারেক্টার্স গুলো হয় আমাদের সোসাইটির, তুমি আমি আমরা যেরকম, আমাদের আশেপাশে প্রতিবেশীরা যেরকম, তাদের যে
ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো সেগুলো নিয়ে লিখতেন। যেমন কি প্রতিবেশীর গাছের একটি ডাল আমার বাড়ির মধ্যে চলে এসছে। এটা যে কুড়িতলা ফ্ল্যাটে থাকে তার কাছে এটা কোনো সমস্যাই না। দিস ইজ সো কমন ম্যান, গাছের ডাল অন্য গাছের ডালের মতো বাড়বে, ওয়াই ইউ আর বদার্ড অ্যাবাউট ইট, কুড়িতলা ফ্ল্যাটে যিনি থাকেন তার জন্য। বাট ফর আস, আমরা যারা কোন রকম হয়তো একটা একতলা বাড়িতে থাকি বা একটা দোতলা বাড়িতে থাকি, খুব ভালো অবস্থায় হলে আমরা ছোট ছোট প্লটে 2 কাঠা 3 কাঠার বাড়িতে থাকি, সেখানে একজনের বাড়ির গাছের ডাল আর একজনের বাড়িতে এসে চলে আসে, এটা আমাদের জন্য বিশাল বড় সমস্যা। আমরা এটা নিয়ে রীতিমতো সালিশি সভা বসিয়ে দেবো, ইফ উই আর অ্যালাউড টু। তো এই যে ছোট ছোট বাট আমাদের জীবনের জন্য যে সিগনিফিকেন্ট সমস্যাগুলো, আর কে নারায়ণের লেখার মধ্যে কিন্তু এই সমস্যাগুলোই আমরা পাবো, এই ক্যারেক্টার গুলোই পাবো। ক্যারেক্টার গুলো যেরকম দেখতে তারা খুবই সাধারণ, তোমার আমার মতো, যেরকম সেই সময় যেরকম হতো সেই রকম ক্যারেক্টার, এর থেকে আলাদা কিছু নয়। অর্থাৎ ওনার ক্যারেক্টার ড্রয়িং গুলো, ক্যারেক্টার স্কেচিং গুলো একেবারে আনপ্রিটেনশিয়াস। উনি প্রিটেন্ড করেননি কিছু, যে একটি ক্যারেক্টারকে প্রিটেন্ড করে খুব বড় বানিয়ে দেওয়া, তেমন কিছু করেননি। খুব সাধারণ রেখেছেন, খুব স্বাভাবিক রেখেছেন। আচ্ছা, এটা কি করে বোঝা যাবে? এটা সিনেমা থেকে বোঝা যায়। রিসেন্ট বলি, যেটা হয়তো তোমাদের মনে মনে থাকবে, দিলওয়ালে বলে একটি সিনেমা এসেছিল শাহরুখ খানের কিছুদিন আগে। সেখানে শাহরুখ খানের যে ইয়াং এজ দেখানো হলো, শাহরুখ খান এবং কাজলের যে ইয়াং এজ, বিশাল বড় গ্যাংস্টারের লোকজন, তারা পোর্শে গাড়িতে চলাচল করছে, ইত্যাদি ইত্যাদি। এটা খুব একটা কি স্বাভাবিক তোমার আমার জীবনের জন্য বা আমাদের জন্য? কষ্ট কল্পনা। এবং এই ক্যারেক্টার পোর্ট্রেয়াল গুলো অর্ডিনারি পিপলের লাইফ থেকে তুলে আনা নয়, হয়তো প্রেজেন্ট করে তাদের ইমোশনাল অ্যাঙ্গেল গুলো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে রিলেট করা হয়েছে অডিয়েন্সের সঙ্গে, যে জন্য আমরাও সিনেমাটা দেখেছি এবং সিনেমাটা হিট করেছে। বাট আসলে কি ওই সমস্যাগুলো আমাদের? গ্যাংস্টার সমস্যা আমাদের কার, কজনের? যাদের গ্যাংস্টার রিলেটেড প্রবলেম আছে তারা সোসাইটির অন্য লেভেলে বিলং করে, তারা সাধারণ মানুষ নন। আবার যদি অন্য সিনেমার অন্য জায়গায় চলে আসো, কোন সিনেমা তোমরা দেখেছো কিনা জানি না, খুব সাধারণ মানুষের গল্প নিয়ে হয়। এই আমাদের বাংলায় কিছুদিন একটা সমস্যা হয়েছিল, সিনেমা এসেছিল, নাম ভুলে গেলাম, একজন মানুষের গল্প নিয়ে, যিনি মধ্যবয়স্ক, যিনি একটি চাকরি করেন, আহ, তার বৃদ্ধ পেরেন্টস আছে ঘরের মধ্যে, তাদের নিয়ে তার জীবন। আহ, নামটা আমি ভুলে যাচ্ছি। বা লাঞ্চ বক্স বলে একটি ফিল্ম এসেছিল, সেখানে ইরফান খানের, সেখানে যদি দেখো নওয়াজুদ্দিন সিদ্দিকীও ছিল। খুব সাধারণ সমস্যা, সাধারণ ভাবে সাধারণ ঘটনা নিয়ে সিনেমা। তো এই যে সাধারণ ক্যারেক্টার গুলোকে তুলে এনে তাদের দিয়ে অসাধারণ গল্প বলিয়ে নেওয়া, এই যে একটা সুন্দর ক্ষমতা, সেটা আর কে নারায়ণের যথেষ্ট ছিল। ওনার বিখ্যাত লেখাগুলো কি কি? ওনার প্রচুর লেখা আছে, আমি একটা লিস্ট করেছি, এখান থেকে কিছু কয়েকটি লেখার নাম আমি তোমাদেরকে বলি। উনি অনেক টাইপের লেখা লিখেছেন। নভেলস গুলোর মধ্যে বিখ্যাত হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড, দ্য ম্যান ইটার অফ মালগুডি, গ্র্যান্ডমাদার্স টেল। আর কে নারায়ণের কিছু সিনেমা গল্প নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে, তার মধ্যে দ্য গাইড একটি, আর দেবানন্দের একটি ফিল্ম আছে দ্য গাইডের উপরে। ওনার নন ফিকশন লেখাগুলো হলো নেক্সট সানডে, আর রাইটার্স নাইটমেয়ার, মাইসুর, এবং আরো অনেক আছে। শর্ট স্টোরি উনি বেশ কিছু গল্প, ছোট গল্প লিখেছেন, এবং তার কিছু কালেকশন যেগুলো বেরিয়েছে, তার মধ্যে মালগুড়ি ডেইজ অবভিয়াসলি। আমরা অনেকে ভাবি মালগুড়ি ডেইজ বোধহয় একটি নভেল, একটা বড় নভেলের ছোট ছোট অংশ আমরা পড়ি, আসলে তা নয়। মালগুড়ি ডেইজ ইজ এ কালেকশন অফ শর্ট স্টোরিজ। দেন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড আদার স্টোরিজ, যেটা থেকে আমাদের প্রেজেন্ট যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা তোলা হয়েছে। আ হর্স অ্যান্ড টু গোটস, অ্যানাদার শর্ট স্টোরি কালেকশন। এবার আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো রাইটারের, যে কোনো লেখকের যখন লেখা আমরা বুঝতে চাইছি, সেই লেখাটা ঠিক কি বলতে চাইছে, সেটা যখন বুঝতে চাইছি, আসলে লেখক তার সময়কালকে তুলে ধরেছেন কিনা, এটা যখন আমরা বুঝতে চাইছি, তখন আমাদেরকে বুঝতে হবে লেখকের জীবদ্দশায় ইতিহাস কোথা থেকে কোথা অব্দি গেছে। 1906 সাল উনি জন্মেছেন, তো জন্ম থেকে উনি নিশ্চয়ই ইতিহাস মানে কোনো মানুষের সাধারণভাবে কনসাস হয় না। তো মোটামুটি 1920s 1930s থেকে আমাদের দেশে কি কি ঘটেছিল, এই ঘটনাগুলো একটু আমরা জেনে নিই, জাস্ট হেডলাইন্স গুলো, তারপর আমরা
ওনার লেখাটার মধ্যে আসবো। 1930s কি হয়েছিল? সল্ট মার্চ, বাংলায় আমরা যেটাকে বলি লবণ সত্যাগ্রহ, অর্থাৎ গান্ধীজির অ্যাক্টিভিটিস শুরু হলো 1930-তে। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, প্রথম গোল টেবিল বৈঠক, তোমরা যারা এখন ইতিহাস পড়ছো তার মধ্যে পাবে। 40s কি হলো? ভারত ছাড়ো আন্দোলন 42-এর। দেশ স্বাধীন হলো, দেশ ভাগ হলো 47-এ গিয়ে, এবং গান্ধীজির হত্যা হলো 48-এ গিয়ে। 50-এর দশকে কি হলো? ভারতের সংবিধান তৈরি হলো 1950। প্রথম নির্বাচন হলো আমাদের দেশে, প্রথম সাধারণ নির্বাচন 1951-52-তে। 60-এর দশকে কি ঘটেছিল? ইন্দো চায়না ওয়ার, ভারত চীন যুদ্ধ 1962, সবুজ বিপ্লব 1960-এর দশক থেকেই শুরু হয়েছে আমাদের দেশে, এবং 1965 ভারত পাকিস্তান লড়াই। 1970-এর দিকে কি হলো? আবার গিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ 1971, এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা 1975 থেকে 77, এমার্জেন্সি পিরিয়ড, ভারতের ইতিহাসে একমাত্র এমার্জেন্সি পিরিয়ড। অর্থাৎ দেখা যায় আর কে নারায়ণ কিন্তু তার জীবনটা, তার যে অ্যাক্টিভ লাইফ সেটা দেখেছেন প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী যে একটা সময়, সেটা থেকে স্বাধীনতার পরবর্তী একটা টার্ময়, একটা ইউনো খুব ঘটনাবহুল সময়ের মধ্যে দিয়ে উনি তার জীবনটাকে অতিবাহিত করেছেন। উনি এত কিছু ঘটনা চাক্ষুষ করেছেন, দেখেছেন। তো স্বভাবতই এই এত ঘটনার একটি ছাপ ওনার লেখার মধ্যেও থাকার কথা। মজার কথা হলো, যেহেতু উনি সাধারণ মানুষের ঘটনা নিয়ে লিখেছেন, খুব সাধারণ ভাবে উপস্থাপন করেছেন, সেই জন্যই এত বড় বড় ঘটনাগুলোর কিন্তু সরাসরি কোনো প্রভাব ওনার লেখার মধ্যে আমরা পাবো না। কোথায় পাবো? সেই সাধারণ চরিত্রগুলো যেগুলো তার লেখার মধ্যে ছিল, সেই চরিত্রগুলোর জীবন ধারণ, সেই চরিত্রগুলোর কথাবার্তায় হয়তো আমরা বুঝতে পারি যে ওই সময়ের সমাজ জীবন ঠিক কেমনটা ছিল, এবং অবশ্যই সমাজ জীবন অন্যান্য ঘটনা দ্বারা খুব ভালো রকম প্রভাবিত হয়। তো যাই হোক, এটা ব্যাকগ্রাউন্ড স্টাডি হয়ে গেল। এবার আমরা শুরু করি আমাদের আজকের গল্পটা। বড় আছে, হয়তো পুরোটা শেষ হবে না, আমাদের ভেঙে ভেঙে পড়তে হবে। An Astrologer's Day by R.K. Narayan. Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writing. খুব সময়ানুবর্তী লোক ছিলেন যার কথা বলা হচ্ছে তিনি। তো নির্দিষ্ট সময় মেনে ঠিক দুপুর বেলা তিনি তার ব্যাগ খুললেন, এবং তার যে কাজের সরঞ্জাম সেগুলো আস্তে আস্তে বিছিয়ে রাখতে শুরু করলেন। তার মধ্যে কি ছিল? তার মধ্যে ছিল 1 ডজন কড়ি। কড়ি হলো সাদা শেলওয়ালা এক ধরনের কড়ি, আমরা হয়তো অনেকে চিনি। শঙ্খের, যে আমরা শঙ্খ, ওই শঙ্খের একেবারে মিনিয়েচার ভার্সন বলা যেতে পারে কড়ি। হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে ওগুলো ইউজ করা হয়। তো কড়ি শেলস, কড়ি। একটা চৌকো কাপড় যার মধ্যে বিভিন্ন রকম রহস্যময় ছবি টবি আঁকা রয়েছে, একটা ছোট খাতা, এবং 1 ডজন তালপাতার পুঁথি। His forehead was resplendent with sacred ash and vermilion. তার কপাল উজ্জ্বল করছিল, জ্বলজ্বল করছিল বিভূতি এবং সিঁদুর। সেক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই, যেটাকে সাধারণভাবে বিভূতি বলা হয়, এবং সিঁদুর লাগানো ছিল। And his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers. and his eyes sparkled, এবং তার চোখ জ্বলজ্বল করছিল with a sharp abnormal glee, এবং তার মধ্যে, সেই চোখের মধ্যে একটি ধারালো অসাধারণ দীপ্তি ছিল, which was really an outcome of a continual searching look for customers, যেটা আসলে ছিল সব সময় অনবরত ভাবে খদ্দের খোঁজার কারণে তার চোখটা এরকম হয়েছিল। but which his simple clients took to be a prophetic light and felt comforted. কিন্তু যেটাকে, অর্থাৎ যে চোখ জ্বলজ্বল করতো, সেই ব্যাপারটা ছিল হলো উনি সবসময় তাকিয়ে থেকে কাস্টমার খুঁজতেন, সেই ক্লান্তির থেকে এমন হয়েছিল। বাট তার যে কাস্টমার গুলো, তার যে খদ্দের এই অ্যাস্ট্রোলজারের, তারা কি ভাবতো যে ওই চোখটা যেন ভবিষ্যৎবাণী করবে এমন একটা চোখ, এবং এটা ভেবে এই
তার খদ্দেররা বেশ একটু খুশি হতো, শান্ত হতো যে হ্যাঁ আমরা এমন একজন কারোর কাছে এসেছি যে আমাদের ভবিষ্যৎটা বলে দিতে পারে। The power of his eyes was considerably enhanced by their position. তার যে চোখ, সেই চোখের যে ক্ষমতা সেটা আরো বেড়ে যেত সেই চোখের অবস্থানের জন্য। কিরকম অবস্থান? Placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. যেভাবে চোখগুলো অবস্থিত ছিল রঙিন কপাল, কপালের বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, রঙিন কপাল এবং দ্য ডার্ক হুইস্কার্স উইচ স্ট্রেন ডাউন হিজ চিকস, তার চোখ, তার গাল বেয়ে যে কালো কালো দাগগুলো নেমে আসতো তার মাঝখানে তার চোখটা ছিল। এই জন্য তার চোখটাকে যেন আরো বেশি উজ্জ্বল মনে হতো। Even a half-wit's eyes would sparkle in such a setting. এইরকম একটি সেটিং, অর্থাৎ এরকম একটি অবস্থানে অর্ধেক বুদ্ধিমান একটি লোকের চোখও জ্বলজ্বল করবে। অর্থাৎ এখানে লেখক যেটা বলতে চাইলেন সেটা হলো এই যে অ্যাস্ট্রোলজারের চোখটার যে বর্ণনা আমরা পেলাম, যে চোখটা খুবই ভাইব্রেন্ট, চোখটা যেন ভেরি টেলিং, চোখটা যেন দেখে মনে হচ্ছে যে ভবিষ্যৎ এক্ষুনি বলে দেবে, এইটা কিন্তু এ কারণে ছিল না যে সত্যিই চোখটা ভবিষ্যৎ বলতো। এটা এই কারণে ছিল যে ওই চোখটার অবস্থান এবং চোখটা চোখটা যে জলজল করতো সেটা কি জন্য, যে সারাদিন আমরা কোনো কিছুর দিকে তাকিয়ে আছি, চাতক পাখির মতো আমি দেখছি কিছু, আমার চোখে এমনিই জলজল করবে। এইটা এবং চোখের যে অবস্থান, যে রঙিন কপাল, তার সঙ্গে তার কালো চিক্স, তার মধ্যে কিছু কালো কালো দাগ আছে, তার মাঝখানে তার জলজলে চোখ দুটো রয়েছে, এর জন্য মনে হতো যেন আরো উজ্জ্বল চোখ, চোখ দুটো খুব টেলিং, কিছু না কিছু এক্ষুনি বলে দেবে, একেবারে এক্সট্রা করে আমাকে ভেতরটা দেখে নিচ্ছে, এমন একটা ব্যাপার। To crown the effect, he owned a saffron colored turban around his head. আর এই যে প্রভাবটা, তার চোখ, তার কপাল, এই এত কিছুর প্রভাবটাকে তিনি আরো বাড়িয়ে তোলার জন্য কি করতেন, তিনি তার মাথায় একটি স্যাফরন রঙের টারবান অর্থাৎ পাগড়ি পরতো, গেরুয়া পাগড়ি পরতো। দিস কালার স্কিম নেভার ফেইলড। এই রং বিন্যাস কখনোই ফেল হয় না, অর্থাৎ এই যে বিশেষ রং বিন্যাসটা উনি ফলো করতেন অ্যাস্ট্রোলজার, সেটা সব সময় মানুষকে আকর্ষিত করে। People are attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. মানুষ তার দিকে আকৃষ্ট হতো যেমন ভাবে মৌমাছি ডালিয়া বা কসমস ফুলের গাছের দিকে আকৃষ্ট হয়। He sat under the boughs of a spreading tamarind tree. তিনি একটি ছড়িয়ে পড়া তেঁতুল গাছের ডালের ছায়ার নিচে বসতেন। which flanked a path running through the town hall park. যার পাশ দিয়ে, অর্থাৎ ওই তেঁতুল গাছটার পাশ দিয়ে একটি রাস্তা চলে যেত, যেটা টাউন হল পার্কের দিক থেকে, পার্কের মধ্যে থেকে চলে যায়। It was a remarkable place in which in many ways, এই স্থানটা অর্থাৎ যেখানে আমাদের অ্যাস্ট্রোলজার তার দোকান নিয়ে বসতো, সেই জায়গাটা বিভিন্ন কারণেই খুব সুন্দর একটি উল্লেখযোগ্য জায়গা ছিল। কি কি কারণ? A surging crowd was always moving up and down this narrow road morning till night. প্রচুর লোক সমাগম হতো এই রাস্তায়, লোকের ভিড় এই রাস্তায় সকাল থেকে রাত অবধি রাস্তার মাথা মাথা যাতায়াত করত। A variety of trades and occupations was represented all along its way. এবং এই রাস্তার ধার বরাবর বিভিন্ন রকমের পেশার লোকেরা এবং বিভিন্ন রকমের কর্মকাণ্ড চলতো। মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চোরাই মাল বিক্রেতা, ম্যাজিশিয়ানস, জাদুকর, অ্যান্ড অ্যাবভ অল, এবং এই সব কিছুর উপরে অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লোথ, কম দামি জামা কাপড় বিক্রি করার একজন সেলসম্যান, মানে অকশনিয়ার মানে যে পাইকারি দামে বিক্রি করে দিচ্ছে, সেই রকম একজন লোক। who created enough din all day to attract the whole town, যে সারাদিন প্রচুর শব্দ করতো যাতে সারা শহর তার দিকে আকৃষ্ট হয়। created enough din মানে যথেষ্ট শব্দ তৈরি করা। next to him in vociferousness came a vendor of fried groundnuts. তার পাশেই, অর্থাৎ ওই পোশাক বিক্রেতার পাশেই ছিল সবসময় চিৎকার করে লোক ডাকছে এমন একজন বাদাম বিক্রেতা। who gave his wearer a fancy name each day, যে প্রত্যেকদিন তার যে পাত্রটার মধ্যে বাদাম রাখা হতো, অর্থাৎ তার যে দোকানটা, সেটাকে প্রত্যেকদিন সে আলাদা আলাদা নাম দিত। কি কি? calling it বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, একদিন এটাকে বোম্বে আইসক্রিম বলে ডাকলো।
and on the next daily almond, পরের দিন বলবে daily almond, and on the third রাজাস delicacy, তৃতীয় দিন এটাকে রাজাস delicacy অর্থাৎ রাজাদের খাবার বলে ডেকে নেবে, and so on and so forth, এবং এরকম বিভিন্ন কিছু, and people flock to him, এবং লোকজন ঝাঁকে ঝাঁকে তার দিকে আসতো. A considerable portion of this crowd dallied before the astrologers too, এবং এই যে পুরো ভিড়টা পুরো রাস্তাটা ধরেছিল, এই ভিড়টার একটি উল্লেখযোগ্য অংশ আমাদের যে অ্যাস্ট্রোলজার তার আশেপাশেও ঘুরঘুর করত. The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. Astrologer transacted his business, astrologer তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতেন by the light of a flare, একটি আগুনের আলোতে, which crackled and smoked up above the groundnut heap nearby, আশেপাশে যে বাদামের স্তূপটা করা ছিল সেটার মধ্যে দিয়ে চড়বড় করে পুড়তো এবং তার উপরে যে ধোঁয়া ছড়িয়ে যে আলোটা বেরোতো, অর্থাৎ বাদামের খোসা ফেলে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হতো, তার ফলে যে আলোটা হতো সেই আলোটায় আমাদের অ্যাস্ট্রোলজার তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করত. এই যে এখন অব্দি যে সেটিংটা আমরা দেখলাম, এই সেটিংটা হলো প্রি ইন্ডিপেন্ডেন্স এরার একটি শহরের সেটিং. এখন আমরা অনেক ছবি দেখতে পাই ফেসবুক হোয়াটসঅ্যাপে, অনেক ছবি ঘুরে বেড়ায় 1950s এর কলকাতা, 1960s এর কলকাতা. তো সেই 1950s-60s এর কলকাতার মতো শহরেও দেখবে রাস্তা ফাঁকা, গ্যাস বাল্ব জ্বলছে, এইরকম. তো এই ঘটনাটা আমরা যেটা বলছি, অ্যাকচুয়ালি এই স্টোরি কালেকশনটা পাবলিশ হয়েছিল 1947-এ. 1947 সালের কোন একটি ছোট বা মাঝারি সাইজের শহরের গল্প হলো এটি, যেটা আমরা পড়ছি. তাহলে সেইটা কেমন থাকবে, সেরকম একটি সেটিং এ গল্পটা চলছে. তারপরে আবার পড়ি. Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. অর্থাৎ এই যে জায়গাটা যে মানুষকে আকৃষ্ট করছে, অর্থাৎ একটা রহস্যময় জায়গা, এনচ্যান্টমেন্ট, মানুষকে চ্যান্টেড করে দেওয়া, মন্ত্রমুগ্ধ করে দেওয়া, এই জায়গাটার এই যে ক্ষমতা, তার অর্ধেকটার কারণ ছিল এই জায়গায় পৌরসভার আলো কিন্তু থাকতো না. The place was lit up by shop lights, এই জায়গাটা আলোকিত হতো দোকানগুলোর আলো দ্বারা. One or two had hissing gas lights, একটা বা দুটো দোকানে হিসিস শব্দ করে জ্বলা গ্যাসের বাতি ছিল. Some had naked flares stuck on poles, কিছু কিছু দোকানে খুঁটি থেকে ঝুলে থাকতো এমনি বাতি, লাইট, কি বলবো, এমনি আলো বা ল্যাম্প যেটাকে বলে সেটাকে ঝুলে থাকতো. Some are lit up by old cycle lamps, কিছু কিছু পুরনো সাইকেল ল্যাম্প দ্বারা আলোকিত হতো. সাইকেল ল্যাম্প কি, টিনের কৌটোর মধ্যে যে আলো জ্বালিয়ে দেওয়া হয় সেগুলো. One or two, like the astrologers, একজন বা দুজন, তার মধ্যে একজন হলো আমাদের অ্যাস্ট্রোলজার, managed without lights of their own, তাদের তো নিজেদের আলোও ছিল না, সেটা ছাড়াই তারা ব্যবসা করে গেছে. It was a bewildering crisscross of light rays and moving shadows, এই জায়গাটা ছিল একটা বিস্মিত করার মতো একটা জায়গা, যেখানে আলো এবং ছায়া একে অপরকে ক্রিসক্রস করছে, একে অপরকে সবসময় নিয়ে চলছে, এক জায়গায় জড়ো হয়ে চলছে. This suited the astrologer very well, এবং এই যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হতো সেটা অ্যাস্ট্রোলজারের জন্য খুবই সহায়ক ছিল. For the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life. কারণ কি? For the simple reason that, সেই একমাত্র সাধারণ কারণটার জন্যই যে he had not in the least intended to be astrologer when he began his life, সে যখন তার জীবন শুরু করেছিল সে কখনোই অ্যাস্ট্রোলজার হতে চায়নি. তাহলে যে অ্যাস্ট্রোলজার হতে না চাওয়া এবং এরকম একটি আধো অন্ধকারের মধ্যে থাকার মধ্যে রিলেশনটা কি? তুমি তখনই পরিষ্কার আলোতে নিজেকে এক্সপোজ করতে চাইবে when you feel proud to be exposed in some attire or in some condition or situation. যখন কোনো একটি পরিস্থিতিতে তুমি খুব বিব্রত, তুমি চাইবে না যে এই পরিস্থিতিতে লোক আমাকে দেখে ফেলুক, এই পরিস্থিতিতে বেশি মানুষ আমাকে চিনুক, তখন তুমি অবশ্যই সেই পরিস্থিতিতে খুব উজ্জ্বল আলো বা খুব মানুষের ভিড় তেমন জায়গা একদমই আসবে না. সেজন্য এই যে আলোর বর্ণনাটা হলো, তার সঙ্গে লেখক রিলেট করছেন অ্যাস্ট্রোলজারের যে ইচ্ছাটা ছিল সেটা. অ্যাস্ট্রোলজার কখনোই অ্যাস্ট্রোলজার তো হতে চায়নি.
and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. এবং তিনি যতটা নিজের ব্যাপারে জানতেন যে পরবর্তী মিনিট আমার সঙ্গে কি হবে, তিনি অন্যদের ব্যাপারে তার থেকে বেশি কিছুই জানতেন না। অর্থাৎ লেখক বলতে চাইলেন যে যে অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমরা কথা বলছি সে আসলে অ্যাস্ট্রোলজারই নয়। সে নিজের ব্যাপারে যেমন জানে না যে ঠিক পরবর্তী মিনিট আমার সঙ্গে কি হতে চলেছে, সে অন্যের ব্যাপারে তো জানেই না। He was as much a stranger to the stars as were his innocent customers. অর্থাৎ নক্ষত্র, নক্ষত্রদের বিচরণ, গ্রহ নক্ষত্রদের ব্যাপারে তিনি একজন গ্রহ নক্ষত্রদের কাছে তিনি যতটা আগন্তুক, যে গ্রহ নক্ষত্ররা তাকে চেনে না অর্থাৎ তার সঙ্গে পরিচিতই নয়, ততটাই তার কাস্টমাররা আগন্তুক। অর্থাৎ কাস্টমাররা নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে যেমন কিছুই জানে না, এই অ্যাস্ট্রোলজারও তার কাস্টমারদের ভবিষ্যৎ সম্বন্ধে কিছুই জানে না। তাহলে প্রশ্ন হলো এ তার ব্যবসা কি করে চালাতো, সেটা বলবে। Yet he said things which pleased and astonished everyone. এত কিছু সত্ত্বেও সে এমন কিছু কথা বলতো যেটা অন্যদেরকে খুশি করত এবং তাদেরকে অবাক করত। এরকম কথা? That was more a matter of study. এই ব্যাপারটা ছিল, এই যে কিছু না জেনেও মানুষকে অ্যাট্রাক্ট করা, মানুষকে অবাক করে দেওয়া, সেটা কি ছিল? That was more a matter of study, practice and shrewd guesswork. এটা ছিল লেখাপড়া করা, স্টাডি, প্র্যাকটিস, অনুশীলন করা, অ্যান্ড শ্রিউড গেজ ওয়ার্ক, এবং চতুর ধারণা করা। একজন মানুষকে দেখে, একজন মানুষের কথা শুনে, তার অ্যাটায়ার দেখে ধারণা করে নেওয়া যে এরকম হতে পারে। শার্লক হোমসের গল্পে যেরকম আমরা দেখেছি। All the same, it was as much an honest man's labor as any other. এত কিছু সত্ত্বেও অ্যাস্ট্রোলজারের কাজটা একজন সৎ লোকের পরিশ্রম ছিল যেমন অন্য যে কোনো কাজ। And he deserved the wage he carried home at the end of the day. এবং সে এক দিনের শেষে তার বাড়িতে সে যে তার পারিশ্রমিকটা নিয়ে যেত সেটা সে ডিজার্ভ করে, সেটা তার প্রাপ্য, বিকজ অন্যান্য সৎ লোকের মতো সেও সারাদিন কাজ করছে। ওকে, তো এটা ছিল কিছুটা অংশ হলো, যেহেতু অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিও পুরোটা পড়তে গেলে আজকেই, যেহেতু ব্যাকগ্রাউন্ড স্টাডিজে অনেকটা টাইম চলে গেছে। তো এটা হলো ফার্স্ট পার্ট অফ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ভিডিও শুরুতে ব্যাকগ্রাউন্ড, লেখক পরিচিতি নিয়ে এতটা আলোচনা করার একটাই অর্থ, যেমনটা আমি আমার পুরোনো ভিডিওতেও বলেছি, যখনই আমরা কোনো স্টোরি বা কিছু পড়তে চাইবো বা পড়তে যাব, খুব ভালো করে আমরা যখন বুঝতে চাই ব্যাপারটাকে, আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে লেখক সম্বন্ধে জানা। লেখক যে সময়ের মধ্যে থেকেছেন, যে সময়ের মধ্যে উনি লিখেছেন, সেই সময়টা সম্বন্ধে একটু জানা। যদি আমরা জানতে পারি, তাহলে যদি লেখকের লেখার মধ্যে কোনো ঐতিহাসিক রেফারেন্স থাকে তাহলে সেটা বুঝতে আমার সুবিধা হবে, এবং লেখক কোন দৃষ্টিভঙ্গি থেকে লিখতেন সেই দৃষ্টিভঙ্গি সম্বন্ধে সামান্য ধারণা পেতেও আমাদের সুবিধা হবে। Okay. So whatever, this is it, the first part of an astrologer's day. আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং হবে না, বিকজ প্রচুর ইনফরমেশন আছে এর মধ্যে। হাউএভার, আই হোপ তোমরা এটা দেখেছো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।